কালো আসলে কালো রং সবাই পছন্দ করে কিন্তু কালো মানুষ কেউ পছন্দ করে না। আমার অনেক বান্ধবীরা আমার সাথে যারা পড়তো তারা অনেকেই আস্তে আস্তে বিয়ে হয়ে যায়, কিন্তু ওই যে বললাম যে কালো রং সবাই পছন্দ করে, কালো মানুষ কেউ পছন্দ করে না। মানুষের বাড়িতে যখন আপনি কাজ করেন সেরকম কি ধান কাটার কাজ করেন? হ্যাঁ, ধান কাটার কাজও করি আমি মানে সে ছেলেদের সাথে একদম ছেলেদের সাথে। আপনাকে একই টাকা দেয়, একই পারিশ্রমিক দেয়? না, মেয়েদের তো টাকা অবশ্যই কম, কিন্তু ওরা যে বস্তা বয় সেই বস্তা আমি বই। আপনার মা এখনো মেম্বার? হ্যাঁ, আমার মা এখনো রানিং মেম্বার। মেম্বারের মেয়ে নদীতে মাছ মারে জীবিকা নির্বাহ করার জন্য। হোয়াট আ স্টোরি! এর জন্য কখনো আমার বাড়িতে ওইভাবে বিয়ে শাদী আসেনি। তো এটা নিয়ে আপনার খারাপ লাগে না? বেশ। অবশ্যই খারাপ লাগে। আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন আমার টেনশন করে ঘুমাতে হয় যে কাল সকালে আমি কি করব, কি খাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া প্রার্থনা করে শুরু করছি। আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্পটি হাজার লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে, তাহলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন, কিংবা আপনি আমাদেরকে সরাসরি ফোনও করতে পারেন। আপনার মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে যিনি আমার সঙ্গে আছেন চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ রেখা খাতুন। বয়স কত রেখা? আমার বয়স 26-27। 27 প্লাস। জি। জি। জন্ম জেলা কোথায় আপনার? আমার জেলা নাটোর, সিংড়া থানা। নাটোরের সিংড়া থানা থেকে আসছেন আপনি জি। গল্প বলার জন্য? জি, কতক্ষণ লাগে আপনাদের ওখান থেকে আসতে? আমাদের ওখান থেকে এখানে আসতে প্রায় 6 ঘন্টা। 6-7 ঘন্টা লাগে না? জি। গ্রামের নাম কি? আমার গ্রামের নাম রাখালগাছা। রাখাল? রাখালগাছা। নাটোরের সিংড়া থানার রাখালগাছা গ্রাম থেকেও আসছে। আপনার পরিবারে ওই সময়টাতে কে কে ছিল ছোটবেলায়? আমি ছোট থেকেই আমি কখনো আমার বাবার সাথে ওইভাবে আমি বসে ভাত খেতে পারিনি। আমি কখনো বাবার সাথে হাত ধরে স্কুলে যেতে পারিনি। কেন, কি হয়েছে, কেন পারেন নাই? মানে আমরা 2 বোন, আসলে বাবা একটু আমাদের 2 বোন দেখে একটু অবহেলা বেশি করতো। তো বাবা কি করতেন? বাবার পেশা কি ছিল? উনি ইন্টার ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিলেন, কিন্তু আমাদের দ্বিতীয় পক্ষ ছিল আমার আম্মা। ও আমার আম্মা ছোট। আচ্ছা, ওনার দ্বিতীয় বিয়ে ছিল এবং জি। সেটা হচ্ছেন আপনার মা। জি। কি চালাতেন? ট্রাক চালাতেন। ট্রাক ড্রাইভার। জি। জি, বলেন তারপর। আমাদের পরিবারে মানে সংসার চালানোর মতো আমার আব্বা ওইভাবে খরচপাতি দিত না। আমার মা মানুষের বাড়িতে কাজ করতো। আর সে সময় আমার বোন আমাকে, আমি অনেক ছোট ছিলাম, আমাকে দেখাশোনা করতো আমার বোন। হুম। মা সারাদিন মানুষের বাসায় কাজ করতো, আমি ছোট মানুষ, আমাকে তো দেখাশোনা করা লাগবে। তো আমি আস্তে আস্তে বড় হলাম, স্কুলে যাওয়া শিখলাম, আমার বোনই আমাকে হাত ধরে নিয়ে যেত। আমার বোনও তখন সারাদিন রান্না বাড়া করা লাগতো, মাকে তো ভাত সাজায় দিতে হতো। মানুষের বাড়িতে কাজ, ওখানে তো খেতে দেয় না, বাসা থেকে খাবার নিয়ে যেতে হয়। গ্রামে মানুষের বাড়িতে কাজ বলতে কি ধান? হ্যাঁ, ধানটা হ্যাঁ, হ্যাঁ, মানে রান্না বাড়ার থেকে শুরু করে হচ্ছে যে, তারপরে আমরা তো গ্রামের মানুষ, যখন ধানের সময় আসতো ধান নেওয়া কাজ করতে হতো, পল শুকানে। রাইট। এগুলো গ্রামে কাজ। কিন্তু ওই শহরের মতো কিন্তু সিস্টেম না। না। গ্রামে মানুষের বাড়িতে কাজ মানে খুবই অল্প অর্থ। জি। এমন হতে পারে এক বেলার খাবার দিয়ে দিল, এক জি, বেলার জি। খাবারের বিনিময়ে সকাল বেলার কাজটা করে দিল, হ্যাঁ। এরকম খুবই একেবারে কম। জি, তারপরে? আমি দেখছি আবার আমাকে রেখে আমার বোনও মানুষের বাসায় গিয়ে কাজ করতো। সকালে যায় বাসি কাজ, যেগুলো থালা বাসন মাজা, উঠান ঝাড়ু দেওয়া, হুম। এইসব কাজ করে দিত। তারপরে এসে আমাকে খাবার খাওয়াতো, স্কুলে জি। পাঠাতো। আমি যখন বড় হলাম, একটু বোঝা শিখলাম, আমি ক্লাস 4-এ বা 5-এ পড়ি। হুম। তখন হচ্ছে যে আমি আসলে তখন থেকেই আমিও মানুষের বাড়িতে তখন থেকেই কাজ করি। মাঠে ঘাটে ধান লাগানোর থেকে শুরু করে ধান কাটা, হুম। তারপরে হচ্ছে যে জমি পরিষ্কার করা, আগাছা পরিষ্কার আর কি, হুম। পেলেট মারা, এইসব কাজ আমিও করতাম, ধান নিতাম। সবাই তো ওইভাবে ভালো ব্যবহার করে না। আমি আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করতে দেখছি। তারা অনেক উচ্চস্বরে কথা বলে, মাঝে মাঝে বলে কে বলিছে আমাদের বাসায় কাজ করতে আসতে, ওহো। এরকম ধরনের কথা বলতো। আমার মা হচ্ছে যে মানুষের বাসায় কাজ করতো, আমার এই বিষয়টা অনেক খারাপ লাগতো। তখন আমি আমার খরচ চালানোর চেষ্টা করলাম, যে আমার যে পড়াশোনার যে খরচটা, এটা আমি নিজেই উপার্জন করব। তখন থেকে আমি পরিশ্রম করি। কোন ক্লাসে থাকা অবস্থা এটা? আমি ক্লাস 4-এ তখন থেকে কাজ করি। বর্ষার সময় মাছ ধরি, এবং যখন খরা তখন আমি জমিতে কাজ করি। আচ্ছা, তো এই মাছ ধরা কি মানে একেবারে সেই অর্থে মাছ ধরা? আমরা তো ছোটবেলায় যারা গ্রামে বড় হয়েছি টুকটাক মাছ ধরেছি। না, আমি হচ্ছে যে আমি আমার জন্যেই, যে আমার খরচটা চালাবো, স্কুলে যাওয়া, স্কুলটা আমার বাসা থেকে প্রায় 2-3 কিলো দূরে। ওখান থেকে আমার স্কুলে যাওয়ার ভাড়া ছিল প্রতিদিন 10 টাকা করে, যাওয়া আসা 20 টাকা লাগতো। তারপরে স্কুলে গিয়ে দেখি ভ্যানে? জি, ভ্যানে যেতাম, কাঁচা রাস্তা ছিল। আচ্ছা,
তো তখন থেকে আমি নদীতে মাছ ধরি, বিলে মাছ ধরি। এই মাছ কিভাবে ধরতেন? এই মাছ আমি হাত দিয়েই ধরতাম, তখন আমার কোনো জাল ছিল না, হাতাই ধরতাম ডুব দিয়ে আর কি। ওরে বাবা, কি নদী? এটা হচ্ছে যে ওই যে নদীতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, নাম কি নদীর এই এটা? কবিতা। আসলে ওইটা তো গুড় নদী ধরে, আমরা হচ্ছে যে ওই নদীর পাশেই আমার বাসা, একদম নদীর সাথেই। আচ্ছা আচ্ছা, তো এই নদীর দেখেই উনি এটা জি কবিতাটা জি লিখেছিলেন। জি, ওই নদীতেই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। সেই ছোটবেলায় পড়েছি। সেই নদীতে আপনি মাছ ধরতেন ডুবে ডুবে, হ্যাঁ, ক্লাস 4 এর পড়াশোনা চালানোর জন্য। স্কুল থেকে এসে বইটা রেখে আমি নদীতে নামতাম মাছ ধরতে। আচ্ছা, প্রায় 2-3 ঘন্টা মাছ ধরতাম, ধরে বিকেলে ওই মাছ আমি আবার বাজারে নিয়ে যেতাম। ওরে বাবা, বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে আমি আসতাম বাসায়। তারপর? আমি ওই টাকা দিয়ে কিছু টাকার বাজার করতাম, আবার আমার স্কুলে যাতায়াত খরচটাও রাখতাম ওই টাকার মধ্যেই। আচ্ছা, কতক দিন হচ্ছে যে 40 টাকা, কতক দিন 50 টাকা, মানে আমাদের গ্রামের মধ্যে মাছের দাম অনেক সাশ্রয়ী। আচ্ছা, তো এইভাবেই আমি হচ্ছে যে যখন ক্লাস 6-এ পড়ি, সেই সময় আমার বোনের হচ্ছে যে বিয়ের কথা চলে। পড়াশোনা করার পর আমি পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে যে এমনিতে গ্রামের মধ্যে আমি ছেলেদের সাথেই ফুটবল খেলতাম। হুম, ফুটবল খেলতাম মানে মাঠে, ওইভাবে মাঠ তো নাই, জমিতে, যখন জমি ধান টান কাটা হয়ে যায় তখন আমি মাঠে যেতাম, সবাই খেলতো, আমার ভালো লাগতো। আর আসলে কাজের ক্ষেত্রে আমি সময় পেতাম না, কিন্তু অবসর টাইমে একটু খেলাধুলা তো সবারই ইচ্ছা হয়, হুম, আমি তখন খেলাধুলাও করতাম। পরে আমি যখন ক্লাস 6-এ, তখন আমি বিকেএসপি টাইল দিয়ে আমাদের নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আচ্ছা, টাইলে, ওখানে আমি হচ্ছে যে টাইলে টিকি আমি। ফুটবলে? হ্যাঁ, কিন্তু আচ্ছা। তখন আমার বোনের বিয়ের কথা চলে, তো ওই জন্য আমি আসলে ভর্তি হতে পারি না। বিকেএসপিতে ভর্তি হতে তখন টাকা লাগতো, হ্যাঁ। যদি আমাকে ভর্তির টাকা দেয় তাহলে আমার বোনের বিয়ে হবে না। ও, তো আমি তখন আর ওইভাবে আসলে ভর্তি হওয়া হয় না। মানে এতটুকু সামর্থ্য ছিল না? না বাবাকে তখন পর্যন্ত দেখেন নাই? বাবা না, আসতো না? না। তারপর? তারপরে আমার হচ্ছে যে স্বপ্ন ওখানেই থেমে যায়, আমি খেলাধুলা আর ওইভাবে ইয়ে করতে পারি না। তবে হচ্ছে কয় টাকার দরকার ছিল ওই ওই সময়টাতে? 32,000। 32,000? জি। এটা তো অনেক টাকা আপনাদের জন্য। মানে ওই টাকা হলে আপনি বিকেএসপিতে ভর্তি হতে পারতেন। জি। হুম। তখন থেকে আর কি আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়। আপনি কি খুব ভালো খেলতেন? জি, আমি ভালো খেলতাম। আসলে আমার খেলার যাত্রাটা শুরু হয় আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমি ক্লাস 5-এর হয়ে হায়ারে খেলতে যাই। ওরে ওখানে আমার, বাবা, এটা কি ছেলেদের জন্য, ছেলেদের মধ্যে হায়ারে খেলতে যান? না, মেয়েদের খেলাই ছিল, ওই যে আচ্ছা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। আচ্ছা, তখন ওই আমার বাড়ির পাশের একটা মেয়ে ছিল, উনি ওর হেডমাস্টার বলছিল যে আমাদের ওখানের একটা মেয়ে আছে, তো ও হচ্ছে যে খুব সুন্দর খেলে, স্যার আমাদের টিমে যদি খেলে তা আমরা টিমটাকে শক্তিশালী করতে পারবো। তো ওখানে গিয়ে এমন বর্ষা মাস, মনে করেন যে এত বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যেই আমি খেলতে নামছিলাম ওদের সাথে। ফার্স্ট টাইম আমার কোথাও দূরে কোথাও গিয়ে খেলা। তো আমাদের ওখানে কোর্ট মাঠে খেলা, তখন আমি আমারই প্রথম গোলে আমরা হচ্ছে যে প্রথম গোল দিই। তারপর অনেক কষ্ট করে খেলছিলাম, বাট ম্যাচটা জিততে পারিনি, আমি রানার্স আপ হয়েছিলাম। প্রথম গোলটা আমারই ছিল, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে এখনো আমার কাছে। তো আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের 2টা স্যার আমাকে দেখছিল, দেখে ডেকে আমাকে বলল যে তোমার নাম কি? তো আমি বললাম আমার নাম রেখা। তো কোথায় পড়াশোনা করো? আমি বললাম যে স্যার আসলে সত্যি কথা বলতে আমি তো সিংড়াদমদম পাইলট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করি, কিন্তু এখানে আমি আসলে হায়ারে আসছিলাম। তো বলেছে যে তুমি আমাদের স্কুলে পড়ো, আমরা তো কখনো তোমাকে দেখি না। তো স্যার আমি আসলে ক্লাসে ওইভাবে বের হই না, আর ক্লাস ছুটির পরেও আমি কোথাও আড্ডা দিতে পারি না, কারণ ওখান থেকে আসার পরে আমার আবার কাজ করতে হয়। তো বললো যে ও আচ্ছা, তুমি তো অনেক দারুণ খেলো, তো আমাদের স্কুলে তো টিম হয়, তো তুমি তো তাদের সাথে খেলতে পারো। আমি খেলবো, আমার তো সেই সময় নেই, বা আমার পরিবারের থেকে যে আমাকে একজোড়া বুট কিনে দিবে বা জার্সি দিবে এরকম মানে সামর্থ্য নেই। তখন ওই স্যার আমাকে হচ্ছে যে একটা জার্সি কিনে দিছিল, আর আসলে বুট তো তখন ব্যয়বহুল, বলছিল তুমি আপাতত খালি পায়ে প্র্যাকটিস করো, আমি দিব। স্যারের নাম হচ্ছে রেজাউল করিম বকুল। পরে আমি ক্লাস 6 থেকে বড় আপুদের সাথে প্র্যাকটিস করতাম বিকালে সময় পেলে, মানে রেগুলার আসা হতো না কাজের ক্ষেত্রে, আমি বিভিন্ন জায়গায় থাকি, তখন আমি আসতাম আপুদের সাথে। আমি স্যারকে বলছি স্যার আমি তো সবসময় প্র্যাকটিস করতে পারবো না, আমি হয়তো সপ্তাহে 1 দিন আসবো বা 2 দিন আসবো, এইভাবে প্র্যাকটিস করতাম। তারপরে আমি হচ্ছে যে স্কুল টিম থেকে নাটোরে খেলতে আসি
শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে, ওখানেও ভালো খেলি। খেলার পরে বিভাগীয় পর্যায়ে আমার খেলার সুযোগ হয়। আমি ওখান থেকে অনেক কোচেরা দেখার পরে আমি ঢাকাতে ক্লাব লিগ করছি, সেখানেও পরাজিত হই। আমি একজোড়া বুট কিনে হচ্ছে যে প্র্যাকটিস করব এরকম সামর্থ্য আমার তখনও ছিল না। আর হায়ারে খেলা ওই অনেক কষ্ট, অনেক ব্যয়বহুল। আমি হায়ারে গেলে দেখা যেত যে যে টাকা আমার গাড়ি ভাড়া ওই টাকাই, ওই যাইতে আসতে ওই টাকা খাবার বিল ওর মধ্যে দিত, অনেক কষ্ট হতো। ওকে, বিকেএসপিতেও আর দেওয়া হলো না? না, এটা কোন ক্লাসের ঘটনা? তখন ক্লাস 7-এ আমার বোনের বিয়ে হয়ে গেল। আমি আর আমার মা একটু অসুস্থই ছিল। ক্লাস 8-এ হচ্ছে যে জিএসসি পরীক্ষার জন্য আমার মা মানুষের কাছে হাত পাতে। তখন আমি চাইছিলাম যে আমি আর পড়াশোনা করব না, কারণ অত্যন্ত দরিদ্র একটা পরিবার। ক টাকাই বা লাগে মানে জিএসসি তে পরীক্ষা দিতে? পরীক্ষা কি দেওয়া হয়েছে জিএসসি? ভিডিওর মাঝখানে এরকম হুট করে আসলে একটু অবাক হওয়ার মতো ব্যাপারই ঘটে, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। থেরাপি কখন দেওয়া হয় জানেন? যখন যে জিনিসটার থেরাপি প্রয়োজন হয়, যে সেই জিনিসটাকে আসলে ওকে করবার একেবারে এক্সট্রিম বা লাস্ট স্টেজগুলোর মধ্যে একটা হলো থেরাপি। অধিকাংশ মানুষের জীবনেই এই একটা বিষয়ে থেরাপি খুবই দরকার, সেটা হচ্ছে ইংলিশ থেরাপি। কেন বলছি? আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখি, বিভিন্নভাবে শিখছি, বিভিন্নভাবে শুনছি, জানছি, কিন্তু আমাদের বলতে গেলে প্রচুর সমস্যা। তার মানে এই না যে আমরা ইংরেজি জানি না, ডেফিনেটলি আমরা ইংরেজি জানি, কিন্তু বলার জায়গায় যে জড়তাটা, এটা ভাঙার জন্যে খুব সূক্ষ্ম একটা মেথড দরকার। এবং সেই মেথডটা কেবলমাত্র এক রকমের মেথড না, সেটা একটা বহুমাত্রিক মেথড। এবং সেই মেথডের জন্য যেরকম পড়াশোনার দরকার, পড়াশোনা বলতে প্রপার পড়াশোনাটা দরকার, এবং প্রপার বই পড়াটা দরকার, এবং একই সাথে প্রপার একটা এনভায়রনমেন্ট দরকার। এই দুটো জিনিসের অসাধারণ একটা কম্বিনেশন করেছে ইংলিশ থেরাপি এবং ইংলিশ থেরাপির উদ্যোক্তা সাইফুল ইসলাম। আমি আসলে বেশ কয়েকটা বই আপনাকে দেখাচ্ছি। বইগুলো দেখাচ্ছি মানে যে আপনাকে কিনতে হবে বিষয়টা এরকম না, কিন্তু এই বইগুলা এই পুরো থেরাপির জন্য বেস্ট, এটা আমি আপনাকে বলতে পারি। এবং এগুলো সবই রকমারি বেস্ট সেলার। রকমারি বেস্ট সেলার মানে বুঝতেই পারছেন যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম, এবং এখন পর্যন্ত বলতে গেলে একমাত্র প্ল্যাটফর্ম না, আরও আছে, কিন্তু না তো দাপটের কাছে আসলে আর কেউ নেই। সেই প্ল্যাটফর্মে এই বইগুলো বেস্ট সেলার। এটা হচ্ছে আপনার লেভেল 2 ইংলিশ থেরাপি। এই আরেকটা বই, আপনার বইগুলো নিশ্চয়ই আমি কথা বলার সঙ্গে সঙ্গে আরও গ্রাফিক্স আকারে দেখতে পাচ্ছেন। আরেকটা বই, এগুলো প্রত্যেকের পড়ার টেবিলে থাকা উচিত বলে আমি মনে করি, যদি আপনি মনে করেন যে ইংরেজি শেখাটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ। মিস্টেক্স থেরাপি, কমন মিস্টেক্স থেরাপি। এবং ফাইনালি হচ্ছে ছোটদেরকে নিয়ে ইংলিশ থেরাপি কিন্তু চিন্তা করছে, এবং খুব ভালোভাবে চিন্তা করছে। যেহেতু এই ইংলিশ থেরাপির সঙ্গে আমি লম্বা সময় ধরে যুক্ত আছি, সেই জন্যই বললাম। সো আমি বলবো যে ইংরেজি কোথায় কোথায় কাজে লাগে জীবনে, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইংরেজিকে যদি আপনি আপনার কাছে রাখতে চান এবং ইংরেজি শিখতে চান, প্রপারলি বলতে চান, তাহলে এই বইগুলো আপনি বা আপনারা সংগ্রহে রাখুন। ফিরে যাচ্ছি আগের ভিডিওতে। পরীক্ষা কি দেওয়া হয়েছে জিএসসি? আমার মনে হয়েছিল যে আমি আর পড়াশোনা করবো না, কারণ আমার সামনে আমার মা মানুষের কাছে হাত বাড়াচ্ছে টাকার জন্য। ক টাকা ছিল ফর্ম? তখন টাকা ছিল প্রায় 1300 টাকার মতো ভর্তি, মানে সেশন ফ্রি, পরীক্ষার ফ্রি দিয়ে 1300 টাকার মতো। তারপর কি হলো? আমার মায়ের তখন কথা ছিল যে বাবা তোমার স্বপ্ন পূরণ করো তুমি। আমি মানুষের কাছে ছোট হয়েছি, কিন্তু তুমি যদি মানুষের কাছে ছোট না হও, তুমি পড়াশোনা করো। পড়াশোনা না করলে তুমি যদি মানুষের মতো মানুষ না হও, তাহলে অনেকেই তোমাকে অনেক কথা বলবে যে ওর বাপ মা যেমন ও তেমন হয়েছে। তখন থেকে আমি হচ্ছে যে পড়াশোনায় ফোকাস দিই। 8-এ পরীক্ষা দিলাম জিএসসি। আমি প্রাইভেটের খরচ দিতে পারে না, তখন আমি প্রাইভেট মাস্টারের হচ্ছে যে আমি কাজ করে দিতাম। স্যার আমি টাকা দিতে পারবো না, তো আপনার যদি কোনো কাজ করা লাগে জমিতে আমাকে বলতে পারেন। তখন আমি পাট কাটতাম, তারপরে হচ্ছে যে তাদের ধান হচ্ছে যে কেটে দিতাম, বয়ে দিতাম। সিরিয়াসলি? জি। এর বিনিময়ে প্রাইভেট পড়তেন? জি। ক্লাস 8-এর একটা মেয়ে বাচ্চার বয়স কত? 13 থেকে 14 বছর। সে জমিতে গিয়ে ধান কাটছে প্রাইভেট টিউটরের বিল পরিশোধ করার জন্য। তারপর যখন আমি ক্লাস 7-এ, তখন আব্বা মারা যায়। ওইভাবে আর হচ্ছে যে
খরচ তো এমনিতেই ওইভাবে দিত না, তারপরে তো বাবা নাই, এরকম আরো সম্ভাবনা আরো- শূন্য একদম। আরো একদম সম্ভাবনা শূন্য। তখন থেকে আমি একদম আমার হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আমি মানুষের বাসায় কাজ করতাম এবং নদীতে খালে বিলে মাছ ধরতাম এবং আমার পড়াশোনার খরচ আমি ওইভাবে চালাতাম। রেগুলার ক্লাসে যেতে পারতাম না, মা তো রেগুলার ওইভাবে কাজে যেতে পারে না, আমি যেতাম কাজে। আমি কখনো ওইভাবে মায়ের সাথে একসাথে বসে খাবার খেতে পারিনি, কারণ দেখছি যে আমার মা কাজের পাশাপাশি মানুষকেও সাহায্য করে। মানে যখন যে কাজে বলে যে হচ্ছে যে কল্পনা, আমার তো মেয়ের একটু অসুখ, তুমি যদি ওকে নিয়ে মেডিকেলে যাও, হচ্ছে যে আমার খুব উপকার হতো। আমার মা কাজ থেকে আসে তারপরেও কোনো হচ্ছে যে ক্লান্তি বোধ করতো না, নিয়ে যেত। তখন আমি ছোটবেলা থেকে দেখছি আমার মা সবসময় মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সবসময় সাহায্য সহযোগিতা করে। তো আমাদের বাড়ির পাশের এক ভাই বলেছিল যে আপনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, তো আপনি হচ্ছে যে নির্বাচন করতে পারেন। আমার আম্মাকে বলছিল যে টাকা খরচ হয় আমি খরচ আপনার সব আমি দিব, পোস্টারিং খরচ সহকারে হচ্ছে যে মানে গাড়ি ভাড়া যত খরচ লাগে আমি দিব। তখন আমার মা একটা নির্বাচন করে, নির্বাচনে 3 ওয়ার্ড মিলে নির্বাচন হয়। ওই নির্বাচনে 1 ওয়ার্ডের থেকে 3 জন আর 2 ওয়ার্ড মিলে 1 জন। তখন আমার মা 14 ভোটে ফেল করে। অনেকে অনেক কথা বলে যে বেশি খাইতে গেলে এরকমই হয়, গরিব মানুষ এত শখ কেন, অনেক ধরনের কথা গ্রামের মানুষের। মা যে কাজটা করতো তখন অনেক কাজ পিছায় গেল, কারণ মানুষের দাঁড়ে দাঁড়ে তো ভোট চাইতে হয়। সেক্ষেত্রে অনেক আমি যদিও কাজ চালাছি, মায়ের খরচ দিছি তখন, কিন্তু আমার স্কুলের খরচ, আমার প্রাইভেটের খরচ, তারপরে সংসারে বাজার সদা তো লাগে, আব্বা নাই। তখন অনেক পিছায় পড়ি আমরা। এরকম দিনও গেছে যে আমরা হচ্ছে যে ওই একদিন খাসি আর একদিন না খায়, এরকম সময়ে গেছে। কিন্তু হচ্ছে যে আমাদের কেউ আশেপাশের কেউ কোনোদিন ওইভাবে খরচ নেয়নি। আমাদের তখন বাড়িও ছিল না। আমি দেখছি যে ছোট্ট একটা ঘর ছিল নদীর পাশে, আমাদের তো কোনো জায়গা নাই, একদম পানি উন্নয়নের বোর্ডের জায়গা, ওইটা খাস জায়গা, ওখানে হচ্ছে যে আমরা থাকতাম। আমাদের তখন ঘর ছিল না, কলার পাতার ছাউনি দিয়ে হচ্ছে যে ঘর করে। বৃষ্টির সময় দেখতাম অনেক বৃষ্টি, মানে এখানে গাবলা দিয়ে রাখতাম, ওখানে বালতি দিয়ে রাখতাম, মানে বৃষ্টি পড়তো আমাদের ঘরে। আমরা তখন নিচে শুতাম, কাদা একদম ছেঁচড়ে জায়গা ছিল। সারা রাত বৃষ্টি হলে ঘুম হতো না, সারা রাত মা আমাকে কোলে নিয়ে হচ্ছে যে বসে থাকতো ওইভাবে। তো তারপরে আবার আমার মা নির্বাচন করে। সেই নির্বাচনে আমার মা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়, মেম্বার হয়। হ্যাঁ মেম্বার হয়। যে মেম্বার হয় তার 3 মাস পর পর বেতন দেয়। এই 3 মাস আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, অনেকেই অনেক কথা বলে যে মেম্বারি করে হয়তো মানুষের কাছ থেকে টাকা খায়, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার মা এতটাই সৎ। আমি ছোটবেলা থেকে দেখছি 3 মাস পর পর 3600 টাকা দেয়। আপনার মা মেম্বার হলো কত সালে? 2014 সালের দিকে আচ্ছা, হচ্ছে যে মেম্বার হচ্ছে। আমার মা মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমাকে পরীক্ষা দেওয়ালো। আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলাম, ক্লাস 9-এ উঠলাম। আসলে আমার পক্ষে জেনারেলে পড়া অসম্ভব, জেনারেলে বা সায়েন্সে পড়া অসম্ভব, কারণ আমার এত টাকা নেই। আর সায়েন্সে বা জেনারেলে পড়লে আমার হচ্ছে যে প্রাইভেট বিল দিতেই হবে, মিনিমাম 3 সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে। তো এরকম কোনো সামর্থ্য আমার ছিল না, তাই জন্য আমি ভোকেশনালে পড়াশোনা করলাম। ক্লাস 9 থেকে? জি, ক্লাস আচ্ছা। 9 থেকে আমি ভোকেশনালে পড়াশোনা করলাম। আপনার মা মেম্বার হয় কোন সময়টাতে? ক্লাস 9-এ? জি, ক্লাস 9-এ। ওকে। কিন্তু মেম্বারের বেতন তো ওই যে 3600 টাকা, ওইভাবে আমাদের তো সংসার 3600 টাকা কি প্রতি মাসে নাকি 1200 টাকা? হ্যাঁ, প্রতি মাসে 3 মাস পর পর বেতন হয় 10,700 টাকা। আচ্ছা, 3600 টাকা করে প্রতি মাসে 3 মাস পর পর বেতন হয়। জি, 3 মাস পর পর। আচ্ছা, তো এই সংসার চলতে কিভাবে আপনাদের? সংসার চলতো ওই আমার মা যে মেম্বার এইটা কখনো মনেই করতো না। তখন আমার মাও কাজ করতো মানুষের বাসায়, আমিও কাজ করতাম। আচ্ছা, আমার পড়াশোনার পাশাপাশি নদীতে মাছ ধরতাম। আমি ঘন্টা 2-3 যদি মাছ মারি, তাহলে দেখা যায় যে আমি 500 টাকার মাছ মারতে পারি। এত ভালো মাছ মারেন আপনি? এত ভালো। ডুব দিয়ে হ্যাঁ, হাত দিয়ে? ডুব দিয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না যে আমি এত মাছ মারি। ছোটবেলা থেকে, মানে অনেক ছোট থেকে আমি হাতে মাছ ধরি। কি পরিমাণ পানিতে আপনি মাছ ধরেন? পানি দেখা যায় যে আমি 1 মিনিটও পানির নিচে থাকতে পারি, ওরে বাবা! এরকম। আমি মানে ওই নদীতে কি ছোটবেলা স্রোত থেকে আছে? স্রোত তো হ্যাঁ, স্রোতের মধ্যে আমি যখন অনেক গভীর পানি, তখন আমি আমাদের ওখানে একটা স্লুইস গেট ছিল, ওখানে মাছ মারতাম। আমার বাড়ি থেকে মিনিমাম 1.5 কিলো হেঁটে যাওয়া লাগে, ওখানে আমি পারলে নিয়ে যেতাম মাছ ধরতে। পারলে মানে পাতিল? হ্যাঁ উত্তরবঙ্গের ভাষা পারলে? হ্যাঁ, পাতিল ওখানে নিয়ে গিয়ে- যেতাম। অনেক স্রোত,
দেখা যায় যে এক জায়গায় ডুব দিলে আরেক জায়গায় গিয়ে উঠি আমি। ভয় করে না আপনার? না। ক্ষুধার চেয়ে ভয়ের আর কি আছে? পেটের ক্ষুধার যে শক্তি, সেখানে দেও দত্ত কিছুই না। জি বলেন, তারপর? ওখানে মাছ মারে ওখানেই বিক্রি করতাম, ওখানে পাশে বাজার ছিল। তারপরে দেখা যায় যে মাছ মেরে উঠে আসলে অনেক তরতাজা মাছ ওই রাস্তার ধার দিয়ে গাড়ি নিয়ে যেতে লাগলে অনেকেই হচ্ছে যে ওইভাবেই মাছ কিনে নিত, যে কত টাকা নিবে। ওই ভেজা কাপড়েই মাছ হ্যাঁ, বিক্রি? ভেজা কাপড়েই। আপনাকে দেখে অবাক হতো না লোকজন যে হ্যাঁ, এই অবশ্যই অবাক মেয়েটা? হতো। কারণ আমি হচ্ছে যে গামছা নিয়ে একটা শার্ট পরে প্যান্ট পরে ওখানে মাছ মারতে যেতাম। ওখানে অনেক ছেলেদের মাঝে আমি একটা মেয়ে মাছ মারছি, এটা অবশ্যই অবাক করার মতোই। তো মাছ মারছেন আপনি, মা মানুষের বাসায় কাজ করছে, এবং একই সাথে আপনার মা আবার মহিলা মেম্বারও, হ্যাঁ, সংসার চলছে আপনাদের। জি। তারপর? তো এইভাবে আমি ক্লাস 9 থেকে 9-এ বোর্ড ফাইনাল পরীক্ষা দিলাম। তখন হচ্ছে যে কিছু টাকা আমরা সেভ করতে পারলাম, কারণ আমিও কাজ করি, আমার মাও করে। মা কিছু টাকা হচ্ছে যে সরকারি বেতন পায়। তো সেভাবে আমি ক্লাস 9-এ পরীক্ষা দিলাম, 9 থেকে 10-এ উঠলাম। ক্লাস 10-এ উঠে আমি কাজের পাশাপাশি একটু খেলাধুলায়ও আবার ফোকাস দিলাম। কারণ তখন হচ্ছে যে একটু মানে সচল, যে আমার আম্মাকে যদি জেদ ধরতাম যে আমাকে এক জোড়া বুট কিনে দাও, আমি খেলবো। আমি ওই আমার বাড়ির থেকে 2-3 কিলো আমি হাঁটেই রেগুলার প্র্যাকটিসে আসতাম। অনেকে অনেক কথা বলতো যে গ্রামের থেকে আবার কি করবি, এত বড় খেলোয়াড় হবি হ্যান ত্যান। আমি কখনো মনেই করতাম না। হেঁটে আপনি কোথায় যেতেন? এটা হচ্ছে যে আমার বাড়ি থেকে প্রায় 2-3 কিলো ফাঁকে মাঠ, ওই মাঠে যেতাম। ওখানে কি মেয়েরা খেলতো? ওখানে মেয়েরা খেলতো না, মেয়ে তখন আমি একাই ছিলাম, ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম। আচ্ছা, নিত আপনাকে? যদিও নিতে চাইতো না, যে মেয়ে মানুষ তুমি কোথায় বল লাগলে কোনো হ্যাঁ। বড় ইনজুরি হবে, নিত না। তাও আমি রিকোয়েস্ট করতাম যে আমি পারবো, দেখেন আমাকে নেন একটু। রিকোয়েস্ট করে আমি হচ্ছে ইয়ে করতাম, ওদের সাথেই প্র্যাকটিস করতাম। তার মানে কোনো কোচ নাই, কেউ কোনো না। শেখায় নাই, কিচ্ছু নাই? না। তারপর? একটা বলের জন্য আমি এত মানুষের দ্বারে দ্বারে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, তারপরে মেম্বারের কাছে গেছি একটা বল কিনে দেওয়ার জন্য? বল কেনার জন্য। আহা। প্র্যাকটিস করার মতো তো আমার কিছু নাই। ও ছেলেদের সাথে প্র্যাকটিস, ওরা তো ওদের প্র্যাকটিস ছাড়া আমাকে তো বল দিবে না। ওই বলে যে তুমি যে স্কুলে হচ্ছে যে খেলো, সেই স্কুলের প্রিন্সিপালকে আমি ফোন দিয়ে দিচ্ছি, যাও তোমাকে বল দিবে। তো ওই ওই পর্যন্তই, আর কখনো তারা বলেও নি। তখন আমি হচ্ছে যে ওই কাজ করে অল্প কিছু টাকা দিয়ে হচ্ছে যে বল কিনলাম একটা, ওই যেগুলো একদম নর্মাল বল, মানে প্র্যাকটিস করার মতো বল কিনলাম। যে স্যারের হচ্ছে যে আন্ডারে আমি প্র্যাকটিস করতাম, স্যার আর কতটুকুই সাহায্য করবে আমাকে। স্যার ক্লাসের পড়া ইয়ে করে দেয় আমাকে, তারপরে আবার বল টল চাওয়া, আমারও তো একটা ইয়ে, তখন আমার খারাপ লাগতো যে আমি চাবো সারবেন কি মনে করবি, এই জন্য আমি চাইতাম না। ওইভাবে প্র্যাকটিস করতাম ওই নর্মাল একটা বল দিয়ে। স্কুল টিমের যখন খেলা আসতো তখন আমি ভালো বল পাইতাম, স্কুলের থেকে বল দিত, ওই বল আমি স্যারে বলে অনেক রিকোয়েস্ট করে আমি নিয়ে যেতাম যে স্যার স্কুল ছুটির পরে তো আমাকে আর প্র্যাকটিস করতে দিবেন না বল, আমি একটু নিয়ে যাই প্র্যাকটিস করে, আমি প্র্যাকটিস করলে ভালো খেলতে পারবো। তখন স্যার আমাকে দিত বলটা। স্কুল থেকে যাই আমি কাজ মানে মাছ ধরতে নামতাম, মাছ ধরে আসে সন্ধ্যার পরে আমার উঠান ছিল, ওই উঠানে আমি একাই ডিবলিং করতাম বল। তারপরে হচ্ছে যে একটা আমার ঘরের ইয়ের সাথে আমি পাস খেলতাম একা একাই। তারপর? তখন হচ্ছে যে স্কুল টিমের খেলা, ওখান থেকে হচ্ছে যে নাস্তা খরচ কিছু দিত। বিভিন্ন স্কুল খেলতে আসে, আমি তাদের সাথে খেলি, খেলে আমার খেলা ভালো, আমি তখন ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতাম স্কুলে। স্কুলের খেলার পরে আমি হচ্ছে যে স্টেডিয়ামে জেলাতে খেলার হচ্ছে যে চান্স পাই। জেলাতেও আমি দীর্ঘ 5 বছর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছি। কোনো কোচের আন্ডারে মানে চোখে পড়েনি যে ওকে যদি একটু প্র্যাকটিস দিই, যদি ভালো কিছু ওর পিছনে যদি সময় দিই, ও ভালো কিছু করতে পারবে। আসলে আমার মানে আমার প্র্যাকটিস আমি একাই, আমার কোনো নির্দিষ্ট কোনো কোচ ছিল না। এসএসসি পরীক্ষার আগে অভিভাবক সমাবেশ হয় আমাদের স্কুলে, সবাইকে কার্ড দেয় বাবা মা আসার জন্য, কারণ পরীক্ষা অনেক বড় একটা স্টেপ এসএসসি। স্যারেরা কথা বলবে কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে, ওই সবার বাবা মা আসতো, কিন্তু আমি হচ্ছে যে একাই এক জায়গায় থাকতাম, আমি শুধু দেখতাম যে সবার বাবা মা এসেছে, আমার এই জিনিসটা খুবই খারাপ লাগতো। চেয়ারে সবাই যে যার বাবার পাশে মায়ের পাশে বসে আছে, কিন্তু আমি একা। কেমন জানি একটা লাগতো যে এরকম একটা পর্যায়ে আমি পরীক্ষা দিব, কিন্তু অভিভাবক সম্মেলনে সবার অভিভাবক আছে, আমার কেউ নাই। মা কাজ করে সময় দিতে পারে না, কিন্তু বাবা তো নাই যে আমাকে নিয়ে যাবি স্কুলে।
বাবা তো মারাই গেছে। হ্যাঁ, আমি একাই স্কুলের এক কানে থাকতাম। স্যারেরাও ক্লাসে অনেক অপমান করতো, হয়তো আমি কাট দিইনি, কিন্তু ওইভাবে তো কখনো বলা হয়নি যে আসলে পরিস্থিতিটা আমার কেমন। তারপর পরীক্ষার সময় সবাই যে যার আত্মীয়র কাছ থেকে দোয়া নেয়, কিন্তু আমি কোনোদিন কারো কাছে ওইভাবে যেতে পারিনি, মানে সবার কাছে অবহেলা। আরেকটা জিনিস যে আমি দেখতে অসুন্দর, কালো। আসলে কালো রং সবাই পছন্দ করে, কিন্তু কালো মানুষ কেউ পছন্দ করে না। তাই জন্য আমার বন্ধু বান্ধবের থেকে শুরু করে আত্মীয় স্বজন ওইভাবে আমাদেরকে কেউ দাওয়াত দিত না। আমি একাই থাকতাম। একবার সবার লাস্টের বেঞ্চে আমি ক্লাস করতাম, ক্লাস শেষে আমি একা একাই হচ্ছে যে যখন টিফিন দিত আমি একা একাই থাকতাম। বন্ধু বান্ধব ওইভাবে আমার যে একদম ক্লোজ কোনো বন্ধু বান্ধব, ওইভাবে কোনো বন্ধু বান্ধব ছিল না। পরীক্ষার আগের দিন সিট খুঁজতে যায়, কিন্তু আমার বেলা কেউ নেই, আমার বেলা, আমি সিট খুঁজতে একাই গেছি। আগের দিন যায় সিট খোঁজার পরে পরের দিন আমার পরীক্ষা, পরীক্ষা দিতে যাই। আমার মা ছাড়া তো কেউ নেই, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে দেখছি প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই ভাই যায়, মা যায়, বাবা যায়, আমি একা একাই পরীক্ষা দিতে যাই। আমার হাত ধরে যে কেউ স্কুলে নিয়ে যাবি, ভর্তি করে দিবি, এরকমও হয়নি। আমি একা একাই স্কুলে ভর্তি হয়েছি ছোটবেলায়। ওই তখন থেকেই আমার একা পথ চলা। পরীক্ষা আসে যায়, আমি একা একাই পরীক্ষা দিই, একাই যাই। তারপরে এসএসসি পরীক্ষা আমি দিলাম। এসএসসি পরীক্ষায় আমার রেজাল্ট আসলো। অনেকেই খবর দেয়, অনেক আত্মীয় স্বজনের কাছে যে আমার এসএসসির রেজাল্ট বের হচ্ছে, কিন্তু আমার খবর দেওয়ার মতো কেউ নেই যে আমি তাদেরকে বলবো যে আমার রেজাল্ট। আমার তখনও ইচ্ছে ছিল না যে আমি এসএসসির পরে আর পড়াশোনা করব। এসএসসির পরে অনেকের বিয়ে শাদী আসে, অনেক বান্ধবীরা আমার সাথে যারা পড়তো তারা অনেকেই আস্তে আস্তে বিয়ে হয়ে যায়। কিন্তু ওই যে বললাম যে কালো রং সবাই পছন্দ করে, কালো মানুষ কেউ পছন্দ করে না। তখনও অনেকেই আমার মায়ের কাছে এইভাবে বলতো যে তোর মেয়ের কি বিয়ে হবি, এইভাবে নদীতে মাছ মারে, খাল বিলে হচ্ছে যে মানুষের বাড়িতে কাজ করে, ধান লাগায়, ধান কাটে, ছেলে মানুষের পোশাক পরে। আসলে তাদের কিভাবে বুঝাই যে আমি পরিস্থিতির শিকার। আমার মা বলতো যে থাক, আমার মেয়ে যখন আল্লাহ তালা আমার মেয়ে হিসেবে পাঠাছে, জন্ম মৃত্যু বিয়ে বিধাতার লেখা, ও যদি বিয়ে লিখে হয় আল্লাহ তালা, অবশ্যই বিয়ে হবে। আমরা যখন না খায় থাকতাম, কেউ একটা বারও আসে দেখতো না যে ওরা না খায় আছে, ওদের বাবা নাই, হচ্ছে যে দেখি এক মুঠ চাল দিই, প্রতিবেশীর একটু তো খবর রাখা উচিত, কিন্তু তখন কেউ রাখতো না। অথচ যখন তাদের কথা বলার দরকার নাই, তারা তখন এসে আমাদেরকে কথা শোনা যেত ঠিক মতো। এসএসসি পাশ করার পরে ইচ্ছা ছিল যে হয়তো আমি পলিটেকনিক্যাল ভোকেশনাল থেকে পড়াশোনা করছি, যদি দূরে পলিটেকনিক্যালে পড়ার সুযোগ হয় তাহলে আমি হয়তো কিছু করতে পারবো, কিন্তু ওখানেও তো ভর্তি ব্যয়বহুল, বাইরে থেকে পড়াশোনা করা অনেক খরচ। আর আমার মা দিন আনে দিন খায়, আমিও মানুষের বাড়িতে কাজ করি, আমি কিভাবে এই স্বপ্ন দেখি যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করবো। তখন আমাদের ওখানেই কলেজে ভর্তি হই। কলেজে ভর্তির পাশাপাশি আমি কাজ করি, কিন্তু ওই যে বললাম যে আমার প্রাইভেট খরচটা আমি কখনোই দিতে পারতাম না। আমার স্যার ছিল, স্যারকে রিকোয়েস্ট করতাম যে প্রাইভেট টিচার যারা ইংলিশ পড়াতো, খারুল স্যার ছিল, ওনাকে বলতাম যে স্যার আমার তো বাবা নাই, মা এরকম, তো আপনি তো 100 জনের প্রাইভেট পড়ান, 100 জনের তো বেতন নেন, ওর মধ্যে যদি একজন আমাকে যদি আপনি ফ্রি পড়ান, আমি আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো স্যার। তো স্যার বললো যে ঠিক আছে তুমি আসো, অসুবিধা নেই। তারপরে আমার বই কেনার সামর্থ্য ছিল না। তখন আমি স্যারদের বলতাম, যারা ক্লাস নিত তাদেরকে বলতাম যে স্যার আমি তো বই কিনতে পারছি না, আপনাদের তো লাইব্রেরি থেকে অনেক বই দিয়ে যায় দেখার জন্য। স্যার বলতাম যে স্যার এই বইগুলো যদি আমাকে একটু দিতেন, আমি এই বই পড়তাম স্যার। কারণ ইন্টারমিডিয়েটের বই মিনিমাম হচ্ছে যে আপনার 2600-2700 টাকা, হয়তো 2-1টা বই কিনতাম, কিন্তু বাদবাকি বইগুলো আমি স্যারেদের কাছ থেকেই চেয়ে নিতাম, চাই নিয়ে আমি পড়তাম। প্রাইভেটে আসতাম, কেউ বাপের সাথে মোটরসাইকেলে আসে, কেউ সাইকেলে আসে, কিন্তু আমি আমার বাড়ি থেকে রেগুলার ভোরে আমি হাঁটে আসতাম। অনেক সকালে প্রাইভেট দিত স্যার, প্রায় 6টার দিকে। আর আমার বাড়ি থেকে আমার কলেজ অনেক ডিফারেন্স, অনেকখানি ডিফারেন্স। বাংলা পড়তাম হচ্ছে যে মিনিমাম আমার 3-4 কিলো আমার হাঁটে আসা লাগতো ওই প্রাইভেট
পড়ার জন্য অন্য কলেজের স্যার, সেলিম স্যার, আল্লাহ স্যারদের নেখায়ের দান করুক। তখন আমি কি করতাম, স্যারদের আমার একা একা ওইভাবে হেজিটেশন ফিল হতো যে আমি এমনি এমনি পড়েছি, কারণ সবাই বেতন দেয়, আমি তো বেতন দিতে পারি না। তখন আমার বান্ধবীকে বলতাম যে এখানে একটা স্যার আছে অনেক ভালো পড়ে, ওখানে গিয়ে তোরা পড়। হ্যাঁ তোমরা স্যারের কাছে পড়তে পারো। তাও আমার নিজের থেকে একটা ভালো লাগা যে আমি টাকা দিতে পারছি না, ওরা টাকা দিয়ে পড়লে হয়তো আমার জন্য ভালো লাগবে। কলেজে এসে আমার দু একজন বান্ধবী হয় যারা খুব ভালো ছিল, অনেক সাহায্য করতো। ওরা টিফিন নিয়ে আসতো, আমি টিফিন নিয়ে যাইতে পারতাম না দেখে ওরা আমাকে খাবার ভাগ করে দিত। তো তখন আমি ওদের সাথে হেঁটে হেঁটে ওই আমরা 3-4 মাইল যেতাম। আমার বাসা থেকে বের হয়ে একজনের ডাক দিই, ওকে নিয়ে আরেকজনের ডাক দিই, দিয়ে ওই প্রায় 3-4 কিলো আমি যেতাম। আমি ওই প্রাইভেট পড়ে কলেজে আসি, কলেজে প্রায় 2টা পর্যন্ত ক্লাস করি। ক্লাস করে কোনোদিন খাবার খাইতাম, কোনোদিন খাবার খাইতাম না। আবার ইংলিশ প্রাইভেট 4টা পর্যন্ত প্রাইভেট পড়ে আমি হাইটে আসতে এত ক্লান্ত লাগতো। এই যে সকালবেলা পান্তা খায় বের হই হাঁটার জন্যে, আর কলেজে ক্লাস না করলে রেজাল্ট খুব খারাপ হয়। আমি যখন কলেজে পড়ি তখন আমি আর ওই ধান টান কাটিনি। তখন ইয়ে করতাম যে আপাতত হাত খরচ চালানোর জন্য আমি সন্ধ্যাবেলা পানিতে নামতাম মাছ ধরতে। কি বলেন? সন্ধ্যার থেকে প্রায় 8টা-9টা পর্যন্ত মাছ ধরে, রাতের বেলা রাতের বেলা ডুবে 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 মাছ ধরে, একটা ছোট জালি ছিল ওর মধ্যে আমি মাছ মানে তাজা রাখতাম, রেখে সকালে ওই মাছ নিয়ে আমি আড়তে দিতাম। ওই মাছ নিয়ে হাতে ধরা মাছ আর হ্যাঁ, হাতে কি ধরা পরিমাণ মাছ। মাছ ধরেন আপনি হাতে? হাতে ওই 12 মিশালি মাছ, টেংরা থেকে শুরু করে আমার এরকমও রেকর্ড আছে, আমি একদিনে 27টা বাইম মাছ ধরছি হাত দিয়ে। সেই দিন আমাকে সাইজ কেমন এগুলার? 4-5টায় 1 কেজি হবে। বাইন মাছ হ্যাঁ। ধরা তো এটা কিন্তু হাত দিয়ে হাত চিরে দিত, চিরে দেয়। একদম রক্তাক্ত হয়ে যেত, সাপে কামড় দিত, মানে মাছ মনে করে সাপও ধরতাম। ধরা সাপ তো এই জন্য তেমন কিছু হতো না। হ্যাঁ তো সন্ধ্যার সময় মাছ ধরতেন, হ্যাঁ, সন্ধ্যার সময় ধরে মাছ আরো তো ধরতাম। দিতেন, ওই টাকা দিয়ে আপনার পড়াশোনা। হ্যাঁ, ওই টাকা দিয়ে আমি এদের কলেজে যেতাম। কলেজে তো আমাদের মানে প্রাইভেট কলেজ, বেতন দেওয়াই লাগতো। কলেজের বেতন মাপ নাই, হয়তো কি আমি এরকম হচ্ছে যে প্রিন্সিপালে বলে হাফ বেতন করে নিছি। 170 টাকা বেতন ছিল কলেজে প্রতি মাসে। একটা মেয়ে আমাদের সমাজে, সে দেখতে কালো, তার কোনো অভিভাবক নাই, সেই অর্থে বাবা তো মারাই গেছেন, মা কোনো রকম দিন এনে দিন খাওয়া একটা পরিবারের মা তিনি, এবং তাকে কেউ বিয়ে করতে আসছে না কারণ সে দেখতে কালো, সে ছেলেদের পোশাক পরে, সে নদীতে মাছ ধরে, সুতরাং তার বিয়েও আসছে না। এখন আপনি আমাকে একটা জিনিস বলেন, যার পড়ার সামর্থ্য নাই, যার সামাজিক অ্যাকসেপ্টেন্সের জায়গায় সে সেভাবে অ্যাকসেপ্টেড না, তাহলে এই মানুষটা যাবে কোথায়? তাকে হেল্প করারও কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া, এবং সে সারভাইভ করছে পৃথিবীর সমস্ত অডসের বিরুদ্ধে একা একা যুদ্ধ করে সারভাইভ করছে, এবং এটা মানব সমাজে বসবাস করে, অ্যামাজন জঙ্গলে না কিন্তু। সো আপনি যদি ফিল করতে পারেন আজকের এই ওর সিচুয়েশনটা, যেটা হয়তো ওর গল্পের জায়গাটা থেকে ও হয়তো ওইভাবে ফুটিয়ে তুলতে পারছে না, কিন্তু আপনি যদি ফিল করতে পারেন যে একটা মেয়ে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এনগেজ থেকে, তার লেখাপড়াতে এনগেজ থেকে এসে সে নদীতে আবার নামছে তার পরের দিনের পড়াশোনার খরচ জোগাড় করার জন্য। নদী থেকে মাছ না ধরলে তার পড়াশোনার খরচ জোগাড় হবে না, তার টিউশন ফিস জোগাড় হবে না। তাহলে আপনি গল্পের মর্মার্থ বুঝতে পারবেন। এটা বাংলাদেশেরই প্রত্যন্ত গ্রামের একটা কালো মেয়ের গল্প। জি, তারপর? আমাদের বাসায় তখন বিদ্যুৎ ছিল না, অনেক কষ্ট হতো আমার পড়ার। তো আমি হচ্ছে যে আমাদের চেয়ারম্যান ছিল, আমি ওনাকে বললাম যে আঙ্কেল আমার বাসায় তো বিদ্যুৎ নাই ওইভাবে, মানে জায়গা তো সরকারি, ওই জায়গাতে বিদ্যুৎ দেওয়া একটু কঠিন। তো আপনি তো হচ্ছে যে সোলার সিস্টেম আছে, যদি একটা সোলার দিতেন তাহলে হচ্ছে যে আমার জন্য পড়াশোনা করা অনেক উপকার হতো। আমি পড়তে পারি না, বাতির আলোতে যখন পড়তাম একদম আমার বই ভিজে যেত ঘামে, এত গরম। আর আমাদের ঘরটা ছিল রাস্তা থেকে 10 ফিট নিচে, একদম গর্তের মতো জায়গা, খাস জায়গা। জায়গাটা সরকারের, কিন্তু ঘরটা আপনারা বানাইছেন? জি, আচ্ছা। ঘরটা দিছিলাম, তবে টিনগুলা অত ইয়ে ছিল না, খুব ফুটা হ্যাঁ পুরোনো টিন। 4 তরফ, হ্যাঁ পুরানা টিন, 4 তরফ মাটির বেড়া। আমাদের ওখানে কঞ্চি আছে, আচ্ছা, কঞ্চি দিয়ে বেড়া বানায়, আর উপরে টিন ছিল, মাটি দিয়ে কঞ্চি দিয়ে। হ্যাঁ। আচ্ছা। ঘর তো অনেক নিচু, আলো বাতাস ঢুকতো না ওইভাবে।
জানালা ছিল ছোট, বাতাস- আশেপাশে প্রতিবেশী ছিল না? আশেপাশে তখন প্রতিবেশী ছিল না, এখন যতটা ঘরবাড়ি হয়েছে ওই তখন সময় ছিল অতটা ঘর বাড়ি না। ছিল না। আমরাই তখন ওই জায়গাতে একা বসবাস করতাম, তখন হয়তো বাতির আলোয় পড়াশোনা করতাম, খুবই কষ্ট হতো। কিন্তু ওনাকে বলছিলাম, উনি কোনো ব্যবস্থা নেয় না। পরে আমি আরেকজনের বলি, রাজনীতি করতো, অনেক বড় মাপের মানুষ, আমি বললাম যে আঙ্কেল আমি পড়াশোনা করি, আমার এরকম কষ্ট হয়। আমি চেয়ারম্যানে বলছিলাম, দেয়নি, আপনি যদি কোনো ব্যবস্থা করতেন। তো ওই আঙ্কেলটা আমাকে একটা সোলার দিছিল। আমি আঙ্কেলের কাছে তো অনেক কৃতজ্ঞতা বোধ করি। আল্লাহ উনার নেক হায়াত দান করুক। ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠি, সেই সময় হচ্ছে যে আমাকে উপবৃত্তির নাম দেওয়া হয়েছিল আচ্ছা, স্কুল কলেজ থেকে। ওখান থেকে আমাকে 6,000 টাকা দেওয়া হয়েছিল, 6,000 টাকা। তখন আমি মাকে বলছিলাম যে মা, ও কলেজে পড়াশোনার জন্য তো একটা ফোন লাগে, তারপরে আমি বাইরে যাই, আমার বন্ধু বান্ধব সবারই ফোন আছে, একটা ফোন কিনে দিলে ওখান থেকেও আমি নেট দেখেও পড়াশোনা করতে পারবো। তখন 6,000 টাকা দিয়ে ফোন কিনি। কেনার পরে একটা আইডি খুলি, ফেসবুকে, ফেসবুকে, জি। জি, আমার নিজের নাম দিয়ে একটা আইডি খুলি। আমার সাথে আজকে আসছে সজীব, ও আমার ছোট ভাই। তো বললো যে আপু, আপনি এই আইডি থেকে আপনি চাইলে সিজনাল যে বিজনেস গুলা এটা করতে পারেন। তা আমি ভাই, আমার তো বিজনেস করার সেই অ্যাবিলিটি নাই। তো বলেছে যে আপনার পরিচিতি আছে, আপনার আপাতত কিছু টাকা, ধরেন যে 500 টাকার যদি জিনিস কিনেন, ওইটা যদি 600 টাকায় বিক্রি করেন, 100 টাকা তো আপনার আসলো। তো পেজের থেকে আমি প্রথমত আম বিক্রি করি। কি নাম দেন পেজের? এমএসটি রেখা খাতুন। এবিএসটি রেখা খাতুন, মোসাম্মদ রেখা খাতুন, হ্যাঁ। হ্যাঁ, এই নাম দিয়েই আমি আমার পেজটা খুলি। কত সালের গল্প এটা? 3 বছর আগে। 3 হ্যাঁ, বছর আগে, হ্যাঁ। 3 বছর আগে এরকম। আম কিভাবে বিক্রি করেন? আমি বাগানে গেছি, হুম। একজনের বাগানে, ওনাকে বললাম যে আঙ্কেল, আমার তো এরকম এরকম পরিস্থিতি, আপনার বাগান থেকে তো আম দেন, আমি আমটা সেল করার পরে আপনাকে যদি টাকা দিই, তে কোনো অসুবিধা? বলে যে অসুবিধা না, কিন্তু হচ্ছে যে তোমাকে কিভাবে পাবো, কি করব। আমি আননোন একটা মানুষ, ওনাদের কাছে যায় যদি হুট করে যদি একটা কিছু চাই, দিবে না তো। তা আমি হচ্ছে যে রিকোয়েস্ট করলাম যে আমার বাড়ি এই গ্রামে, আপনি ওখানে যায় খুঁজলেই পাবেন, আমি হারানোর মানুষ না। তখন আঙ্কেলটা আমাকে আম দেয়, আমি তখন প্রায় 30 কেজির মতো আম আনি আঙ্কেলের কাছ থেকে। 30 কেজি আমার অর্ডার ছিল আমার আশপাশের মানুষের। আচ্ছা, আমার তো কোনো ওজন দেওয়ার মতো কিছু ছিল না। তখন আমি আমার পাশের দোকানদারি বলতাম যে আমাকে একটু এই, এক একজনের চাহিদা ছিল 3 কেজি, 2 কেজি, 5 কেজি এরকম করে। তো ওনার থেকে আমি একটু রিকোয়েস্ট করে ওই ওজন দিয়ে নিতাম, নিয়ে আমি তখন হাইটে ওই যার যার বাসা বাড়িতে গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসতাম। নিজে নিজে ডেলিভারি দিতে? হ্যাঁ, নিজে নিজেই। ওকে। মানুষের বাড়ি তো কাজ করবই, কিন্তু সিজনাল যে এইগুলো যদি করি, তাহলে আমার কিছু টাকা আসবে। মানুষের বাড়িতে আপনি সেই বয়সেও কাজ করতেন? হ্যাঁ, আমি এখনো কাজ করি। আমার নানি মারা গেছে, নানির এক বিঘে জমি পাচ্ছি আমরা, আমার মায়েরা 3 বোন 1 ভাই। এই জমিটা অনেক দূরে, তো কেউ লাগায় না, আমি এই জমি চাষ করি। একদম বিছন চারার থেকে শুরু করে ধান লাগানে, ধান কাটা, সমস্ত কিছু আমি নিজে করি। মানুষের বাড়িতে যখন আপনি কাজ করেন, সেরকম কি ধান কাটার কাজ করেন? হ্যাঁ, ধান কাটার কাজও করি আমি। সে ছেলেদের সাথে একদম? ছেলেদের সাথে। আপনাকে একই টাকা দেয়, একই পারিশ্রমিক দেয়? না, মেয়েদের তো টাকা অবশ্যই কম, কিন্তু ওরা যে বস্তা বয়, সেই বস্তা আমি বই, সেই ওজনেই 50 কেজি ধানের বস্তাও আমি নিয়ে যাই। কত টাকা পান আপনি দিন শেষে? দিন শেষে 600 টাকা দেয়। 600 টাকা? জি। আর একটা ছেলের মজুরি কত? একটা ছেলের মজুরি মিনিমাম 800 থেকে 1000। আর আপনাকে দেয় 600 টাকা? জি। খেজুরের গুড়, আমি আমার বাসার ওখানে অনেকেই গাছ লাগায়, তো তারা তো গুড় বিক্রি করে। তখন আমি বললাম যে আপনার এখান থেকে যদি আমি সেল করে দিই, আপনারও কিছু থাকলো, আমারও কিছু থাকলো, পাড়া প্রতিবেশী। তো বলে যে ঠিক আছে। তখন আমি অর্ডার নিই একদম ন্যাচারাল, আমার তো অত ভালো ফোন না, ওই যেটুক ভিডিও আসে ওইটুক ভিডিও দেখাতাম, একদম খেজুরের রস পাড়া থেকে শুরু করে, যাতে একদম অর্গানিক জিনিস, যেটার মধ্যে কোনো মেডিসিন নাই। কারণ যে জিনিস আমি খেতে পারবো না, সেটা মানুষকে দিব না। সবাই চায় যে ভালো প্রোডাক্ট, কিন্তু আসলে ভালো প্রোডাক্ট কে দিবে? অতটা ট্রাস্ট করতো না আমাকে, কিন্তু তারপরেও আমার আশেপাশে যারা, তারা বিশ্বাস করতো, করে নিত। তখন থেকে আমি টুকটাক একটু বিজনেসের পুরো একটু আমার মনোভাব আসে। আপনার বাড়ি ওইখানে আছে, নদীর পাড়ে? জি, নদীর পাড়েই আমার বাড়ি। আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কারণ এখন আপনি দেখতে গেলে দেখবেন যে মেম্বারেরা অনেক কিছু করে, কিন্তু আমার মা এই 15 বছর মেম্বারই করে কিছুই করতে পারেনি। আপনার মা এখনো মেম্বার? হ্যাঁ, আমার মা এখনো রানিং মেম্বার। মেম্বারের মেয়ে নদীতে মাছ মারে জীবিকা নির্বাহ করার জন্য। হোয়াট আ স্টোরি। তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে, আমি তখন পরীক্ষায় অংশ নিই বলতে আমার হচ্ছে যে 1 সেমেস্টার গ্যাপ যায়।
সমস্যা। সেমিস্টার বলতে কি মানে একটা বছর গ্যাপ যায়? হ্যাঁ, 1 বছর গ্যাপ যায়। আচ্ছা, তখন আমি ঢাকাতে খেলতে আসি। কিভাবে ঢাকায় আসেন? ঢাকায় আপনাকে কে নিয়ে আসে? ঢাকায় আসি হচ্ছে যে আমার ওই জেলাতে হচ্ছে যে আমি ভালো খেলি, তখন জেলাতে ওই চিঠি পাঠায় যে ওখান থেকে ভালো কোনো খেলোয়াড়। তারপর আমি ট্রায়ালে আসি ঢাকাতে। কোথায় ট্রায়াল আসেন? ট্রায়ালে আসি ঢাকাতে হচ্ছে আমি ট্রায়াল দিই। আচ্ছা, ট্রায়াল দেওয়ার পরে আমি ওখানে টিকি। পরে আমাকে একটা ক্লাবে চুক্তি হিসাবে ওখানে রাখা হয় আচ্ছা। যে এত ম্যাচ খেললে এত টাকা দেওয়া হবে। তো আপনি ওই সময় লেখাপড়া ছেড়ে দেন আলটিমেটলি? হ্যাঁ, ক্লাব লিগ খেলা, ওই হচ্ছে যে আমি তো যাই ক্লাস করতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না, এরকম আমার 1 সেমিস্টার তখন গ্যাপ চলে যায়। তখন আমি পরীক্ষা দিইনি, মানে খেলাটা আমার এমন নেশা ছিল, জি। পরীক্ষা না দিয়ে আমি খেলি। চুক্তিপত্রে তো আমি সিগনেচার করছিলাম যে আমাকে টাকা দেওয়া হবে 30,000 টাকা, মানে প্রথম রাউন্ড খেললে। হ্যাঁ। প্রথম রাউন্ড খেলি, স্যার বলে যে ঠিক আছে সমস্যা নেই, তুমি ভালো খেলো, দ্বিতীয় রাউন্ড খেলো। প্রথম রাউন্ডে আমাকে কোনো টাকা দেওয়া হলো না, বাসায় আসতাম নিজের টাকা দিয়ে। বলে যে হিসাব করে রাখো, সব একবারে দিবি। একবারে দিবি বলতে তখন আমি হচ্ছে যে আবার দ্বিতীয় রাউন্ড খেলা আমরা প্র্যাকটিস করতাম উত্তরা দিয়াবাড়িতে। আচ্ছা, ওখানে থাকতাম টু বিল্ডিং এ। জি। ওখানে আমরা প্রায় 20-25 জন থাকতাম, প্র্যাকটিস করতাম। দ্বিতীয় রাউন্ড খেললাম। এমনও দিন গেছে যে আমি অসুস্থ অবস্থায় প্র্যাকটিস করছি। ওখান থেকে যদি ভালো কোনো কোচের আন্ডারে আমি যেতে পারি, যদি ভালো পারফরমেন্স করি, তাহলে হয়তো আমি হচ্ছে যে ভালো জায়গায় যাইতে পারবো। প্র্যাকটিস করি, খেলতে খেলতে আমার এই ডান পায়ের নোক, মানে মাঠে হাফ টাইমের আগে আমার মানে বুট হিল সার্চ করছিল, একবার নোক উঠে বুট পুরাটা একদম রক্তাক্ত হয়ে যায়। তারপরেও স্যারে বলি যে স্যার আমি তো খেলতে পারছি না, আমাকে একটু উঠান। স্যার আমাকে দামকি দিয়ে বলে যে তোমার মতো প্লেয়ার আমি তৈরি করতে পারিনি, তোমার পজিশনে খেলার মতো কোনো ম্যান নাই, 90 মিনিট খেলবে তারপরে উঠে আসবে। এত কষ্ট করে প্রত্যেকটা বল মারি মনে হয় আমার জীবন বের হয়ে যাবে, এত কষ্ট করে খেলছি, কিন্তু আমাকে কোনো টাকা দেওয়া হয়নি। এটা জি, খেলছি স্পোর্টিং ক্লাবের হয়ে, কিন্তু আমাকে ওখান থেকে কোনো টাকা দেওয়া হয়নি। তারপর যে ফুটবল ফেডারেশনের যে চেয়ারম্যান ম্যাম, ওনার নাম্বার ছিল, ওনাকে ফোন দিলে উনি হচ্ছে যে ইয়ে করবে, কিন্তু উনি ফোন ধরেন না, ওনারা তো অনেক বিজি মানুষ। আমি ফোন দিছি অনেকবার, কারণ আমার তো রক্ত ঘামানে, আমার পরিশ্রমের টাকা, আমি তো খেলছি, এমন তো না যে আমাকে বসে থেকে টাকা দিছি, আমি অনেক পরিশ্রম করছি। তারপরে বাসায় ছুটিতে আসতাম যাইতাম, অনেক টাকা খরচ ওখান থেকে যাওয়া, ওই টাকাগুলো আমাকে দেওয়া হয়নি। যেই ক্লাবের কথা এখানে বলা হচ্ছে, আমরা যেহেতু ইনভেস্টিগেটিভ শো করি না, সুতরাং সেই ক্লাবের নামটা আমরা এখানে মিউট করছি, বাট বাংলাদেশের খুবই পরিচিত একটা ক্লাব, যে ক্লাবে ওনার সুযোগ হয়েছিল, এবং সেই ক্লাবের ওনার 1 বছরের অভিজ্ঞতা বলছে, মহিলা ফুটবলের অভিজ্ঞতা। বাংলাদেশে এরকম অ্যাথলেট অনেক আছেন, অনেক আছেন। আমি একটা টেলিভিশন শো করতাম মাছরাঙা টেলিভিশনে, সেখানে আমি বহু অ্যাথলেটের এরকম গল্প জানি, যে সাইকেলিং বলেও একটা খেলা আছে, আপনারা হয়তো বা জানেন, যে বাংলাদেশের হয়ে অনেক বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসছে, সেই সাইকেলটা পর্যন্ত সে ধার দেনা করে কার কাছ থেকে জানি কিনেছে, এরকম গল্প আমি শুনেছি। সো এগুলা আসলে আমাদের দুর্ভাগ্য। এই প্যাশনগুলোকে আমরা বড় করতে পারিনি, এই প্যাশনগুলোকে আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আনতে পারিনি, এটাই চরম সত্য। আমি বলছি না ও কতটা ভালো খেলে, কিন্তু ওর আগ্রহের জায়গাটা যে অসাধারণ, এটাকে যদি পলিশ করা যেত, এটাকে যদি পেট্রোনাইজ করা যেত, এবং রাষ্ট্রের কাজ এটা পেট্রোনাইজ করা, আমরা সেটা পারি নাই, এবং পারি নাই বলেই আমাদের রেখারা ঝরে যায়। শুধু রেখারা ঝরে না, রেখার সাথে আরো অসংখ্য রেখার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তারপরে কি হলো? ট্রাই করলাম, তখন আমি হচ্ছে যে ওখান থেকে আসি, তারপরেও আমি হাল ছেড়ে নিয়ে আমি প্র্যাকটিস করতাম। পরে প্র্যাকটিসের পাশাপাশি আমি পরের বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। আচ্ছা, পরীক্ষা দিই, ওখানে উত্তীর্ণ হই। তারপর আবার ক্লাব লিগ আসে, তখন আমি হচ্ছে যে আবার ট্রায়ালে যাই। আমার বাড়ির থেকে অনেক দূরে ট্রায়াল, তারপরে আমি হচ্ছে যে মায়ের কাছে এত কান্না করে করে ওই যাতায়াত খরচটা নিছি। মা তখন আমার পুরো রাগ, কারণ আমি খেলছি, ওখান থেকে আমাকে টাকা দেয়নি, অনেক টাকা পরিবারের খরচ হয়েছে, আমাকে আর টাকা দিতে চায় না। মানে আমার যে জায়গার বাড়ি, ওখান থেকে মিনিমাম কত দূরে, প্রায় 300 কিলো ফাঁকে, এত দূরে গ্রাম, ওখানেও প্রত্যন্ত গ্রাম অঞ্চল, ওখানে আমার টাইল পড়ে। আমি ওখানেও টাইলে টিকি, টাইলে আমি সিগনেচার করি,
ওখানে মনে করেন যে প্রায় আমরা মিনিমাম 100 জন খেলোয়াড় ছিলাম, তার মধ্যে আমরা 6 জন চান্স পাই, জি। কিন্তু ওখান থেকে আমাকে বাদ দেওয়া হয়, জানি না কি কারণ, হয়তো বেটার অপশন কিছু পাইছে তারা। তখন থেকে আমার ইয়ে হয় যে আমি আর এই সব খেলাধুলার মধ্যে আর জড়াবো না। আমার ওই খেলার প্রতি একটা অনীহা চলে আসে, কারণ যেটা আমি ভালোবাসতাম, ভালো লাগতো, সেখান থেকে বারবার আমার সাথে এরকম প্রতারণা করা হয়। আমি ওই স্যারে ফোন দিই যে স্যার, আমি যে এখানে এতজনের মধ্যে এই যে দুপুরে এই এত কষ্ট করে আমি চান্স পেলাম, আপনি আমাকে বাদ দিলেন, আমার একটা তো কারণ দেখাবেন যে এই কারণে বাদ দিছি। স্যার আমার পুরো অনেক রাগ, অনেক রাগ। তারপরে আমি একটা কমেন্টে যায় স্যারকে আমি বলে আসি যে এই ক্লাবে আমি চান্স পেয়ে কি কোনো কারণ ছাড়া আমাকে বাদ দেওয়া হয়েছে। স্যার তো আমাকে ফোন দিয়ে অনেক হুমকি ধামকি, তোমার সারা জীবনের ক্যারিয়ার নষ্ট করে দেব। বলছি স্যার, আমি স্বপ্ন দেখছিলাম আমি ভালো খেলোয়াড় হব, সমস্যা নেই, আপনারা শিক্ষক মানুষ, আপনাদের সেই অধিকার আছে, আপনারা হয়তো সেই জায়গায় আছেন আমার ক্যারিয়ার ধ্বংস করার, কিন্তু স্যার আমি নিজেই অব্যাহতি নিলাম, আমি আর কখনো ফুটবলের দিকে তাকাবো না। কত সালে এটা? 23 সালের দিকে। ওকে, এরপর আর খেলেননি আপনি? এরপরে আর খেলিনি, তবে কোথাও ওই ডাক দিলে আমার মানে রক্তের মধ্যে কেমন জানি একটা হতো, হারিয়ে যেতাম। 2-1 ম্যাচ খেলছি, তারপরে আমি আচ্ছা, বিভিন্ন জায়গায়। ইন্টার রেজাল্ট হওয়ার পরে অনার্সে ভর্তি হইলাম আমাদের অনার্সে ওখানে। কোথায় ভর্তি হলেন? অনার্সে ভর্তি হলাম সিংড়া গড়িয়াফরোজ সরকারি কলেজে, কোন সাবজেক্টে ভর্তি হলেন? রাষ্ট্রবিজ্ঞানে চান্স পলিটিক্যাল পেলাম। সায়েন্সে? হ্যাঁ। হ্যাঁ, ওকে। তখন আমি ওই হচ্ছে যে কলেজে যাই না, কাজ কাম করি, তো ওইভাবে সময় পাই না কলেজে যাওয়ার। আর তারপর সরকারি কলেজে অত ভালো ক্লাসও হয় না, এইভাবে আমার মানে অনার্সটা কমপ্লিট করা হয়নি। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি কিছু 2-1টা চাকরিতে আমি অ্যাপ্লিকেশন করছি। হুম। সরাসরি হচ্ছে যে তারা চাকরি দেওয়ার কথা বলে টাকা চায়, তো আমার তো অবস্থা জানেনি কেমন, আমার টাকা দিয়ে চাকরি করার মতো অ্যাবিলিটি নেই। ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন দিই তখন আমার একজনকে ভালো লাগে, তারও আমাকে ভালো লাগে, এরকম। এটা কি মানে স্কুলমেট ছিল? মানে ভালো লাগার বিষয়টা কি? না, স্কুলমেট ছিল না, হ্যাঁ। এমনিতেই পরিচয় আর কি, ফেসবুকে। ওকে। প্রায় 1 বছরের মতো আমার তার সাথে কথা। আপনার এলাকার? জি, ও আমার সম্পর্কে সবই জানে, আমি কিভাবে বড় হয়েছি, কিভাবে চলাচল করি, তো ওর আমাকে অনেক পছন্দ। একটা সময় আসে যে ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয়। ওকে। ওকে, হ্যাঁ। আচ্ছা। কিন্তু তারা ছিল আমার থেকে অনেক ভালো ফ্যামিলির, তারা আচ্ছা। অবস্থা ভালো ছিল, আমাদের তো তেমন অবস্থা না, আমরা গরিব মানুষ, তারপরে আমি দেখতে অসুন্দর, এইটা একটা। তো তখন ওর বাবা মার সাথে আমার বিষয়ে কথা বলি যে মা, মেয়েটা অনেক কষ্ট করে বড় হচ্ছে, ও অনেক ভালো, ওর অন্য কোনো খারাপ সাইড পাবে না, একটাই সমস্যা যে ওর বাবা নেই, ও গরিব পরিবারের। তখন ওর বাসা থেকে রাজি হয় না, পরিবারের কাছে অনেক বোঝ আছে। তো আসলে আমি বাসায় কখনো ভয় বলতে পারিনি, কারণ এইভাবে বলতে পারিনি যে আমার পরিবারে তো আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আমি চাচ্ছিলাম যে আমি হচ্ছে যে যেখানেই আমার বিয়ে হয় সেখানে আমি আমার মাকে নিয়ে, কারণ আমার মায়ের তো কেউ নেই, আমার মাকে নিয়ে আমি থাকতে চাই। তো ওর বাসায় জানানোর পরে ওর বাসা থেকে একদমই না, যে সঙ্গে সঙ্গে না করে হ্যাঁ, দিয়েছে? সঙ্গে সঙ্গে না করে দেয়। পরে ও আমাকে বলে যে এরকম, আমি তাহলে কি করব, আমি তো আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না, আমি পরিবারের বড় সন্তান। তখন ওর বাসা থেকে অন্য ভালো ফ্যামিলি দেখে ওর বাসা থেকে ওর বিয়ে দিয়ে দেয়। কি করতে ছেলে? আইটিতে জব করতো, পাশাপাশি হচ্ছে যে বাসায় জমি জমা আছে, দেখাশোনা করতো। আপনার বিয়ে শাদী আসে না গ্রাম অঞ্চলে? বিয়ের সাথে বলতে এই কারণেই আসে না, আমি এই যে এইভাবে চলাফেরা করি, ছেলেদের মতো ড্রেস পরি, খাল বিলে মাছ মারি, কাজ করতে গেলে তো অবশ্যই এই ছেলেদের সাথেই আমার কাজ করতে হয়, এর জন্য কখনো আমার বাড়িতে ওইভাবে বিয়ে শাদী আসেনি। তো এটা নিয়ে আপনার খারাপ লাগে না? বেশ। অবশ্যই খারাপ লাগে। আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন আমার টেনশন করে ঘুমাতে হয় যে কাল সকালে আমি কি করব, কি খাবো। এটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো, কারণ আমার মায়ের এখন বয়স হয়েছে, মা একটু অসুস্থ, মা ওইভাবে আর পরিশ্রম করতে পারে না। আপনার মা কি এখনো মেম্বার? হ্যাঁ, এখনো মেম্বার। আর আপনার কি বাড়িঘর? আমার বাড়ি ঘর ওই যে সরকারি ঘর, ওইটাই। খাস জমিতে যেটা আছে? জি, ওইটাই। এখনো টিনের চাল ফোটা? এখনো হ্যাঁ, টিনের চাল। একটাই ঘর আপনার? একটাই ঘর। কি বলেন, বাংলাদেশের সব মানুষ দেখবে কিন্তু এই ভিডিও, আপনার বাড়িতে চলে যেতে পারে লোকজন। হ্যাঁ, সমস্যা নেই। আশেপাশে কয়টা বাড়ি ঘর আছে? 7-8টা বাড়ি হয়েছে। তার মানে তো আশেপাশে পুরো ফাঁকা জায়গা? হ্যাঁ, নদীর ধারে? নদীর ধারে। বিদ্যুৎ গেছে ওখানে? হ্যাঁ, এখন বিদ্যুৎ আছে। কিভাবে সময় কাটে আপনার? একটা ছোটখাটো বিজনেস করি। ওই আপনার পেজ দিয়েই? হ্যাঁ, আমার কিসের page বিজনেস? দিয়ে। এটা হচ্ছে যে এই যে সিজনাল হচ্ছে যে ফুডস গুলা, কয় তারপরে টাকা লাভ হয় এতে? এই সিজনেও আমি প্রায় 1-150 মণ আম সেল দিছি। আপনার পেজ থেকে? জি, আমি চেষ্টা করেছি আমি নতুন আরেকটা বিজনেস দাঁড় করানোর, মানে পার্টনারে। আমার তো সেই অ্যাবিলিটি নাই যে আমি 10 লাখ টাকা দিয়ে আমি হচ্ছে যে একটা বিজনেস দাঁড় করাবো। সামান্য কিছু ইয়ে দিয়ে আমি হচ্ছে যে দাঁড় করতে চাচ্ছি একটা বিজনেস। আমার সাথে আরো অনেকেই আছে,
আমার স্বপ্ন আমি ভবিষ্যতে এমন জায়গায় যাইতে চাই, আমাকে দেখে সবাই যেন অনুপ্রাণিত হয় যে এই মেয়ে যদি এই জায়গায় যাইতে পারে তাহলে আমরা কেন পারবো না। কারণ আমি এইবারও হচ্ছে যে আমি সিজনাল বিজনেসের মধ্যে আমি শুটকি, মানে আমার নিজের মারা মাছ মাইরে আমি শুটকি তৈরি করেছিলাম। এই শুটকি থেকে আমি মিনিমাম প্রায় 1 লাখ টাকা আমি বিক্রি করছি। 1 লাখ টাকার মধ্যে যে টাকা আমার প্রফিট ছিল, মানে লাভের টাকা দিয়ে, এই বছরও আমি প্রায় 30 জন শিশুকে, ইতিম বাচ্চাদের যাদের বাপ নাই মা নাই, তাদেরকে আমি ঈদের পোশাক কিনে দিছি আমার টাকা দিয়ে। কারণ আমি এমনভাবে বেড়ে উঠেছি, আমি কখনো ঈদের নতুন পোশাক পাইনি, আমি কখনোই ঈদের নতুন পোশাক পরে আমি ঈদ করতে পারিনি। আমি ঈদের পোশাক চাইলে বলে যে তুমি যদি ঈদের পোশাক নাও তাহলে আমরা ঈদের দিন ভালো খাইতে পারবো না। তখন আমি ঈদের পোশাক আর পরিনি। আমার মা কান্না করছে যে সবাই খাবি ভালো মন্দ, আমরা খেতে পারবো না, তখন আমি আর ঈদের পোশাক নিইনি। তাই আমি চাই যে আমি যেভাবে মানুষ হচ্ছি, সমাজের আর ইতিম বাচ্চারা যাতে এইভাবে মানুষ না হয়। আপনি এই অনুষ্ঠানে এখানে আসলেন কিভাবে, মানে যোগাযোগ করলেন কিভাবে? আমার ডিরেক্টর আছে, উনি যোগাযোগ করছে আপনাদের সাথে ইমেইলের মাধ্যমে। আপনি কখনো দেখেছেন আমার এই ভিডিও? জি ভাইয়া, আমি আপনার প্রোগ্রাম দেখি। ওই নাটোরের ওই জায়গায় বসে দেখেন এগুলা? জি, নাটোরের ওই জায়গাতে বসেই দেখি। এক অর্থে ওর স্বপ্ন দেখে বেঁচে থাকাটাই এটা একটা অনুপ্রেরণা। হয়তো একদিন অর্থ অনেকখানি আসবে ওর জীবনে, আসবে হয়তোবা, কিন্তু ওর যে শৈশবটা, ওর যে কষ্টটা, ওর যে প্রিয় মানুষটাকে শুধুমাত্র কালো হওয়ার কারণে হোক, অর্থনৈতিক দৈন্যতার কারণে হারানোর যে কষ্টটা, বাবার কাছ থেকে আদর না পাওয়ার কষ্টটা, মায়ের কাছ থেকে ওইভাবে সাপোর্ট না পাওয়ার যে ব্যাপারটা, সব কিছু কি কোনোদিন ওকে জীবন থেকে ওর যত প্রপার্টি আসুক না কেন মুছে দিতে পারবে? কখনোই পারবে না। আপনার সবসময় কেন এটা মনে হয়েছে যে না, আপনার পরিবারের দায়িত্বটা কাঁধে নিতে হবে বা আমার এই ফ্যামিলির জন্য কিছু করতে হবে? আমি ছোটবেলা থেকেই আমার মাকে কষ্ট করতে দেখছি। আমার পৃথিবী আমার মা, আর আমি চাই যে আমি প্রতিষ্ঠিত হই, আমার মায়ের মুখে হাসি ফোটাই। আমার মা যে কষ্টটা করছে, এই কষ্ট মানে শেষ বয়সে এসে জানি আমার মা একটু সুখের মুখ দেখে যেতে পারে। এই জন্য আমার এত মানে লড়াই সংগ্রাম। কেন বললেন আজকের এই গল্পটা? এই গল্পটা আসলে আমাদের সমাজে মানে কিছু হার মানা মেয়েদের কাছে আমি আমার এই গল্প পৌঁছে দিতে চাই, যারা অল্পতেই সুসাইড করার সিদ্ধান্ত নেয়। আমাদের সমাজে ভালোবাসার মানুষকে না পায় সুসাইড করে, ভালো খায় ভালো পরে তারপরেও সুসাইডের সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি যে পর্যায় থেকে উঠে আসছি, আমার গল্প যদি তারা শুনে, তারা জানে, আমি মনে করব যে ওরা অবশ্যই অনুপ্রেরণা পাবে। লাস্টের এই কথাগুলোই আমাদের আজকের এই জীবনের গল্পটা অন্যরকম একটা জায়গাতে নিয়ে গেল। আমার আর কিছুই বলার থাকে না আসলে। আপনারা আমাদের রেখাকে শুনবেন, বুঝবেন যখন জীবনের সবচাইতে হার্ড সময়গুলো আসবে। 25 থেকে 26 বছর জীবনের একটা মেয়ের জীবনের স্বপ্ন হচ্ছে সে হয়তো স্বামীর সংসারে আছে, 2-3টা বাচ্চা আছে, অথবা সে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে, এরকম একটা সময়। সেখানে ওর কিছু না থাকার পরেও জীবন নিয়ে যে চিন্তাটা, আমি একদিন আমার জীবনটাকে পরিবর্তন করে দেব, এই বোধটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমাদের রেখা হয়তোবা যখন আপনি এই গল্পটা দেখছেন তখন হয়তো সে নদীতে আবার মাছ ধরছে, বেঁচে থাকার জন্য সে চেষ্টা করছে, মাকে নিয়ে সুখী হবার জন্য চেষ্টা করছে। এই চেষ্টাটা জীবনের শেষ দিন পর্যন্ত থাকুক। এই চেষ্টাটাই হয়তো জীবনে তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নের জায়গাতে তাকে নিয়ে যাবে। আমরা যেন কখনোই আমাদের চেষ্টা থেকে বিরত না হই, এই আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমি কখনোই ভাবতেই পারিনি, আমি বারবার আপনার ভিডিও দেখতাম, অনেকে আসতো আপনার কাছে, আপনার কাছ থেকে কিন্তু অনেকেই সফলতা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ আপনি অনেক বিশ্বাসের একটা জায়গা। আলহামদুলিল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যে পথে আছি আল্লাহ যাতে আমার দ্বারাই কোনো মানুষের ক্ষতি না করায়, ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ। সবসময় জানি মানুষের ভালো কিছু করতে পারি। তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হলো আজকের গল্প। সবাই অনেক ভালো থাকুন, নিরন্তর প্রচেষ্টায় থাকুন এবং আল্লাহর উপর তাওয়াফ করে সামনের দিকে এগোতে থাকুন। নিশ্চয়ই ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।